বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের ফৌজদারি কার্যবিধির 34তম ক্লাস। দেখেন, আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 22 নম্বর প্রশ্নটা। 22 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি। দেখেন যে এক আদালত হতে অন্য আদালতে এবং এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কি কি বিষয় বিবেচনায় নিয়ে থাকে। এই প্রশ্ন বিশেষ করে যে মামলা স্থানান্তরের মানে এক এক ফৌজদারি আদালতে আর এক ফৌজদারি আদালতে মামলা স্থানান্তর করতে হলে কার কাছে আবেদন করতে হবে, এই প্রশ্ন বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় জীবনে একবারও আসে নাই। বাট যেহেতু একবারও আসে নাই, আমাদের এই সম্পর্কে ধারণা কি নিতে হবে। কারণ আপনি যদি আপিল বুঝে থাকেন তাহলে মামলা স্থানান্তর বোঝা খুব বেশি জটিল কিছু না। এগুলা শুধু যে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা না। আপনি যখন কোর্টে যাবেন, কোর্টে গিয়ে তখন দেখা গেলো এক আদালত এক ম্যাজিস্ট্রেটের সাথে আপনার বনিবনা হচ্ছে না, যে তার কাছে আপনি ন্যায় বিচার পাচ্ছেন না, কারণ তার কাছ থেকে মামলাটা আপনি অন্য জায়গা নিতে চান। এখন কার কাছে নিবেন, কি প্রসিজিওর, এই সম্পর্কে আপনার ধারণা নাই। তখন দৌড়াইতে হবে কার কাছে? সিনিয়রের কাছে। সিনিয়রের জায়গা এই দরখাস্ত কার কাছে করবো? তো বাট আপনি যদি এখন থেকে শিখে যান, আপনি কিন্তু জেনে গেলেন যে দরখাস্তটা কার কাছে অ্যাকচুয়ালি করতে হয়। তো এর আগে মামলা স্থানান্তর সংক্রান্ত বেশ কতগুলো ধারা আমরা পাইছি। সেই ধারাগুলো হলো কিরকম, আমি একটু ব্যাখ্যা দিই। দেখেন, আমলি আদালত থেকে, আমলি আদালতের কাজ যখন শেষ হয়ে যায় তখন আমলি আদালত থেকে কোনো মামলা যদি যে আদালত কর্তৃক বিচারযোগ্য সেটা তাহলে দায়রা জজ হয়, তাহলে দায়রা জজের কাছে যাবে 205 গতে। মনে আছে কিনা? আর যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে সিজিএম বা সিএমএম এর কাছে যাবে 205 গ। মনে আছে কিনা আপনাদের? এছাড়া আরো দুই জায়গায় আমরা পাইছিলাম, যেটা আমি লিখিততে পড়াই নাই, বাট লিখিততে পড়াইছি যে যে যখন কোনো মামলা আমলে নেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তখন তিনি 192 ধারায় মামলা স্থানান্তর করে তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে কিসের জন্য? অনুসন্ধান বা বিচারের জন্য। 192 ধারায় সিজিএম বা সিএমএম পাঠায় অনুসন্ধান বা বিচারের জন্য। বুঝতে পারছেন? এছাড়া আর একটা ট্রান্সফার আমরা পড়ছিলাম, সেটা হলো যে আমলে নেয় 3টা উৎসের উপর ভিত্তি করে। 190 কতে নেয় নালিশি মামলা, 190 খতে নেয় পুলিশ রিপোর্ট বা জিআর নন জিআর মামলা, আর 190 গতে নেয় ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়, যে ওনার কাছে কেউ আবেদন করে নাই, উনি নিজের ইচ্ছায় মনে হয়েছে এই জায়গায় অপরাধ হয়েছে, উনি আমলে নিতে পারে। তাহলে উনি যখন 190 গতে কোনো অপরাধ আমলে নিছে, তখন ওনার কাছে আসামি আবেদন করবে যে যেহেতু আমার বিরুদ্ধে কেউ মামলা করে নাই, আপনি আমার বিরুদ্ধে মামলা আমলে নিছেন, সো আপনার কোর্টে যেন আমার মামলা না থাকে, কারণ আপনার কোর্টে আমার মামলা থাকলে আমার ন্যায় বিচার পেতে কি বাধা আসতে পারে। তো এই যে যে আবেদনটা, এটা আমরা এটা লিখিত পড়ি নাই, বাট এটা প্রিলিতে পড়ি। এই আবেদনটা আসামি করে হলো 191 ধারায়। কত ধারায়? 191 ধারায়। তাহলে মামলা ট্রান্সফার 205 গতে আছে, 205 গতে আছে, 192-তে আছে, 191-তে আছে। এখন এই যে যে চারটা ধারা পড়লাম, এই চারটা ধারার মধ্যে শুধুমাত্র একটা ধারায় এলো আবেদন করতে হয়, আর বাকি ধারাগুলোতে আদালত নিজের ইচ্ছা মতো করে আবেদনটা করে। কততে? 191-তে। কে করে? আসামি করে। আচ্ছা, এখন এই ট্রান্সফার গুলো ছাড়াও ফৌজদারি কার্যবিধিতে আরো ট্রান্সফার আছে। ট্রান্সফার মানে হলো ওই যে আমার স্থানান্তর, যে আমি আমার মামলা চলমান আছে আমলি আদালতে, এখন ওই আমলি আদালতের বিচারকরে দেখে আমার সন্দেহ যে এনার কাছে আমি ন্যায় বিচার পাবো না, তাহলে আমি এই মামলাটা ট্রান্সফার করতে হলে কোথায় দরখাস্ত করব? অথবা আসামি, ধরেন আসামির বাড়ি হলো কক্সবাজার, মামলা চলতেছে পঞ্চগড়। এখন কক্সবাজার থেকে পঞ্চগড় হাজিরা দিতে আসতেই তো তার জীবন শেষ হয়ে যায়। এখন সে চাচ্ছে যে এই মামলাটা ট্রান্সফার করে কাছাকাছি কোথাও নিতে বা পঞ্চগড়ে নিতে, তাহলে এই দরখাস্তটা আমি ট্রান্সফার দরখাস্তটা কোথায় করব? বুঝতে পারছেন? তাহলে এই দরখাস্তগুলো সম্পর্কে আলোচনা করতে 525 থেকে 528। 525 ক থেকে কত? 528। বই আমরা পরে পড়বো, আগে আমার কথা শুনেন। 525 ক থেকে 528। আমি সবার উদ্দেশ্যে বলি, মানে আমি যখন কথা বলবো তখন আপনারা অনলাইন অফলাইন সবাই চুপ করে আমার কথা শুনবেন। তখন আপনি যদি এই স্ক্রিনে যা আছে এটা যদি পড়েন বা দাগান, তাহলে কিন্তু আমার কথা আপনার মাথার মধ্যে
ঢুকবে না। আর আমি কিন্তু প্রতি লাইন বাই লাইন দাগাই পড়াই। সো এমন না যে আপনি না দাগায় আমি আপনি দাগাই দেবো না, আপনার নিজের দাগাইতে হবে। সো আমি যখন দাগাচ্ছি না সে তখন আপনারও দাগানোর কোনো দরকার নাই। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো শুনবেন আগে। তো তাহলে মামলা ট্রান্সফার আছে 525 ক থেকে কত 528, 525 ক থেকে 528। এখন শুনেন কোন ধারায় দরখাস্ত এটা আমি পরে, আগে আমরা একটু মাথার মধ্যে সাজাই নেই যে ট্রান্সফারের দরখাস্ত, কোন ট্রান্সফারের দরখাস্ত কার কাছে আমি করব। বুঝতে পারছেন? প্রথমে আসি আমরা নিম্ন আদালতের কথা। যে কোনো ম্যাজিস্ট্রেটের মামলা যদি ট্রান্সফার করতে চাই, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেড কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের হেড কে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে যে কোনো ম্যাজিস্ট্রেট আদালতের মামলা সেম জেলার মধ্যে হইলে, একই জেলার মধ্যে হইলে আমরা এটা আবেদন করব আইদার সিজিএম অর সিএমএম। কেমনে আমি বলি, ধরেন ঢাকা শহরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আছে অসংখ্য, ধরেন 25টা আছে। এখন এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আপনার মামলা আছে, ওনার কাছে আপনি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত। এখন আপনি চাচ্ছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 15 থেকে অন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে নিতে, তাহলে আমি দরখাস্ত কার কাছে করবো? সিএমএম। কার কাছে? সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝেন কিনা? কিন্তু আবার আমি যদি আদারদের মেট্রোপলিটন এরিয়ার কথা বলি, প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, তৃতীয় শ্রেণী হোক, ইভেন এসিজিএম হোক, মানে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনাদের হোক, যে মামলাটা আমরা ট্রান্সফার করতে চাই ইনাদের সবার হেড কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর দরখাস্ত কার কাছে করবো? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝছেন? আর যদি নির্বাহীর মামলা হয়, নির্বাহী যে 107 ধারার মামলা, 144, 145, এই মামলাগুলো বিচার করে কারা? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মামলা যদি আমি ট্রান্সফার করতে চাই, কার কাছে আবেদন করবো? ওনাদের হেড কে? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে দরখাস্ত হবে কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেট। কথা কি ক্লিয়ার? এখন আপিলের সাথে যে পার্থক্যটা আছে সেটা হলো যে দ্বিতীয় তৃতীয় যদি দণ্ড দেয় আপিল হয় চিফ স্যারের কাছে, আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হয় দায়রা জজ। বুঝেন কিনা? আপিলের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয়র বস হলো চিফ জুডিশিয়াল, আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের বস কে? দায়রা জজ। কিন্তু মামলার ট্রান্সফারের ক্ষেত্রে প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, সবার বস কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝেন কিনা? এইটুকু হলো পার্থক্য। তাহলে যে কোনো ট্রান্সফারের দরখাস্ত যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, তাহলে আমরা দেখবো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেড কে। জেলা পর্যায়ে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকায় হলে কে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কথা কি ক্লিয়ার? ওয়াজ মাহফিলের মতো হয়ে যাচ্ছে, কথা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, যাই হোক। আর আর নির্বাহীর ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন যদি বলেন যে স্যার তাহলে স্বয়ং চিফ স্যারের সাথে আমার দ্বন্দ্ব, বা চিফ স্যারের নিয়ে আমার সন্দেহ, ওনার কাছে আমি ন্যায় বিচার পাবো কিনা এই নিয়ে সন্দেহ দানা বাঁধছে, তাহলে চিফ স্যারের বস কে ভাই? চিফ স্যারের বস কে? দায়রা জজ। তাহলে আমার চালিয়ে যেতে হবে চিফ স্যারের মামলা ট্রান্সফারের জন্য কার কাছে দরখাস্ত করব? দায়রা জজ। বুঝেন কিনা? তাহলে আমরা ম্যাজিস্ট্রেটটা ছাড়াই আসলাম যে এই ম্যাজিস্ট্রেট হলে এই, আর স্বয়ং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিএমএম হইলে কি এই। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোই প্রশ্নের মধ্যে নাই, আবার ওই কোনো বইতেও নাই, কিন্তু আপনার জানতে হবে যে দরখাস্তটা কোথায় করতে হবে। বুঝেন কিনা? আচ্ছা, এখন আর একটা মানে যদি এমন হয় যে আমি ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা নিতে চাই, বা গাজীপুর নিতে চাই, মানে ভিন্ন ডিস্ট্রিক্টে নিতে চাই, একটা জিনিস মনে রাখবেন, ভিন্ন ডিস্ট্রিক্ট হইলেই আবেদন করতে হবে হাইকোর্টে। বুঝছেন? এক জেলা হলে, এক জেলার মধ্যে হইলে আমি দেখবো যে ওই যার মামলা নিতে চাই তার হেড কে, তার কাছে। কিন্তু ভিন্ন ডিস্ট্রিক্ট হইলেই কার কাছে? হাইকোর্টে। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন দায়রা আদালত, দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে। কে কে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তাহলে এই 3 জনের মধ্যে হেড কে? দায়রা জজ। তাহলে এই যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, ইনাদের মামলা যদি আমি ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে দরখাস্ত করতে হবে কত ধারায় যান, মানে সরি, এনাদের মামলা যদি আমি নিতে চাই তাহলে ওনাদের হেড কে? এই 2 জনের হেড কে? দায়রা জজ। তাহলে আমার দরখাস্ত করবে কার কাছে? দায়রা জজ। বুঝতে পারছেন? তাহলে যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, ইনাদের মামলা
মানে যদি ট্রান্সফার করতে চাই তাহলে দরখাস্ত করব কার কাছে? দায়রা জজের কাছে। বুঝেন কিনা? স্বয়ং দায়রা জজের মামলা যদি এখন আপিলের ক্ষেত্রে কি পার্থক্য আমি বলি। আপিলের ক্ষেত্রে যুগ্ম দায়রা জজের 5 বছর পর্যন্ত হইলে দায়রা জজ, 5 বছরের বেশি দিলে হাইকোর্টে। আর অতিরিক্ত দায়রা জজের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যেতে হয় আপিলে। কিন্তু মামলা স্থানান্তরের ক্ষেত্রে যুগ্ম দায়রা জজ বলেন, অতিরিক্ত দায়রা জজ বলেন, ইনাদের হেড কে? দায়রা জজ। বুঝতে পারছেন? এখন স্বয়ং দায়রা জজের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আপনি এগ্রিড হন, দায়রা জজের সিদ্ধান্তের সংক্ষুব্ধ, যে তার দায়রা জজের কাছে আমি মামলা রাখবো না, তাইলে কোথায় যাবো? তাইলে যে চলে যেতে হবে কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা মনে রাখলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোন মামলা ট্রান্সফার করতে হলে সর্বোচ্চ কার কাছে? চিফ জুডিশিয়াল। আর স্বয়ং চিফ জুডিশিয়াল মামলা ট্রান্সফার করতে চাইলে দায়রা জজ। অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, ইনাদের জন্য ট্রান্সফার করতে হলে কার কাছে? দায়রা জজ। আর স্বয়ং দায়রা জজটা ট্রান্সফার করতে চাইলে, বুঝেন কিনা? আচ্ছা, এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভাগ কয়টা? দুইটা। একটা হলো আপিল বিভাগ, আর একটা কি? হাইকোর্ট বিভাগ। কারণ হাইকোর্ট বিভাগে যে ফৌজদারি মামলাগুলো আছে বা আপিল বা রিভিশন গুলো আছে ফৌজদারি, আমি হাইকোর্ট বিভাগে তো বেঞ্চ আছে, যে রিভিশন বেঞ্চ, অমুক অমুক বিচারপতি নিয়ে এই বেঞ্চ, অমুক অমুক বিচারপতি নিয়ে আপিল শুনবে, অমুক অমুক বিচারপতি নিয়ে ডেট রেফারেন্স শুনবে। এখন আপনি চাইতেছেন যে হাইকোর্টের এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে মামলা নিতে। আপনি মনে করতেছেন যে এই বেঞ্চ হচ্ছে আমি ন্যায় বিচার পাবো না, বা এই বেঞ্চে থাকলে আমি জামিন নাও পেতে পারি। তাহলে হাইকোর্টের এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে যদি আমি ফৌজদারি মামলা, আপিল বা দরখাস্ত নিতে চাই, তাহলে আমি তো জানি যে নালিশ করতে হয় সবসময় উপরে। তাহলে হাইকোর্টের বসকে আপিল বিভাগ। তাহলে দরখাস্ত কার কাছে করবো? আপিল বিভাগের ক্ষেত্রে। বুঝছেন? তাহলে আমরা দেখেন এটা কিন্তু একটা ওই যে একেবারেই শৃঙ্খলা মেনে চলে আর কি। ম্যাজিস্ট্রেটের মামলা হইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা জজের হইলে দায়রা জজ, মানে দায়রা আদালতের হইলে সর্বোচ্চ কে? দায়রা জজ। আর স্বয়ং দায়রা জজের ট্রান্সফার করতে হলে কোথায়? হাইকোর্ট। আর হাইকোর্টের মামলা যদি আমরা ট্রান্সফার করতে চাই তাহলে আপিল বিভাগ। আপিল বিভাগ। বুঝছেন নাই পর্যন্ত? এর মধ্যে যেটা ব্যতিক্রম সেটা হলো যে ভিন্ন ডিস্ট্রিক্ট হইলেই কার কাছে? ভিন্ন ডিস্ট্রিক্ট হইলেই। এইটুক বুঝছেন কিনা? হ্যাঁ, ভিন্ন ডিস্ট্রিক্ট হইলেই, তাতে ম্যাজিস্ট্রেট আদালতের মামলা হোক বা দায়রা আদালতের মামলা হোক, ভিন্ন ডিস্ট্রিক্ট হইলেই চলে যাবো আমরা কোথায়? হাইকোর্টে। বুঝছেন? এখন আর একটু বাকি আছে, সেটা হলো এই যে 525 থেকে 528, এই জায়গায় আমার দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে। একটা হলো ট্রান্সফারের বা ট্রান্সফার মানে হলো স্থানান্তর বা হস্তান্তর। বুঝছেন? আর একটা হলো প্রত্যাহার, উইথড্রয়াল। কি কি বলেন? একটা হলো ট্রান্সফার আর একটা হলো প্রত্যাহার বা উইথড্রয়াল। এর আগে আমরা প্রত্যাহার করছিলাম মামলা প্রত্যাহার। মামলা প্রত্যাহার মানে হলো ওই এ জায়গায় ফৌজদারি কার্যবিধিতে প্রত্যাহার হলো দুই প্রকার। এক প্রত্যাহার মানে হলো বাদী মামলা প্রত্যাহার করতেছে, যে মামলা আমি চালাবোই না, এটা হলো প্রত্যাহার। কিন্তু 525 থেকে 525 ক থেকে যে 528 এই জায়গায় যে প্রত্যাহার, এই প্রত্যাহার মানে হলো যে আবেদন করা যে ইওর অনার অমুক আদালতে আমার মামলাটা আছে, ওই মামলাটা আপনি তুলে আপনার কাছে আনেন, আইনে হয় আপনি নিজে বিচার করেন, নাহলে আর একজনের কাছে পাঠান। এই প্রত্যাহারের মানে হলো এই। ধরেন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা আমি যদি প্রত্যাহার করতে চাই বা ট্রান্সফার করতে চাই, কার কাছে আবেদন করবো? চিফ জুডিশিয়াল। কারণ ম্যাজিস্ট্রেট হলেই কার কাছে? চিফ জুডিশিয়াল। তাহলে যদি আমি প্রত্যাহারের আবেদন করি দ্বিতীয় চিফ জুডিশিয়ালের কাছে, প্রত্যাহারের অর্থ হলো যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, আপনি নিজে ওই মামলাটা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে এনে নিজে বিচার করেন, নাহলে অন্য কারো কাছে পাঠান। বুঝছেন? আর যদি আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রত্যাহারের আবেদন না করে আমি ট্রান্সফারের আবেদন করতাম, ট্রান্সফারের আবেদন মানে হলো যে আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আপনি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলাটা অন্য কারো কাছে পাঠান। প্রত্যাহার মানে হলো এক ধাপ বেশি। প্রত্যাহার মানে হলো আপনি নিজে আগে আনেন, নিজে আইনাকে শুনেন, তারপরে ইচ্ছা হলে আরেকজনের কাছে পাঠান। আর ট্রান্সফারের দরখাস্ত মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গা। ট্রান্সফার মানে এক জায়গা থেকে আরেক জায়গা।
বুঝেন কিনা? তাহলে এই জায়গায় যে ট্রান্সফারের যে বিষয়টা বোঝাচ্ছে, ট্রান্সফার মানে হলো এক জায়গা থেকে আর এক জায়গা, প্রত্যাহার মানে উইথড্রয়াল বা প্রত্যাহার মানে হলো আগে আপনার কাছে আনবেন, আগে ওই মামলা তুলে আপনার কাছে আনবেন, তারপরে হয় আপনি নিজে বিচার করবেন নাহলে আরো কারো কাছে পাঠাবেন, এই হলো প্রত্যাহার। বুঝতে পারছেন? এই যে যতটুকু বুঝাইলাম, আমরা তো প্রশ্ন পড়বো, যদি এইটুকু মাথার ভিতরে থাকে তাহলে এই যে যা পড়বে এগুলো ইজি মনে হবে। বুঝতে পারছেন? তাহলে আরিফ সাহেব বলেন তো, এই জায়গা আমরা যে মামলা ট্রান্সফার বা প্রত্যাহার, এই জায়গায় যে প্রত্যাহার, এই প্রত্যাহার বলতে কি বোঝাচ্ছে ভাই? দুটো কি? ট্রান্সফার কি? ট্রান্সফার না, ইংরেজিতেই বলতে হবে, উচ্চারণ ঠিক করতে হবে। বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি বাংলাই বলেন। আচ্ছা বলেন। হ্যাঁ, মানে পার্থক্য শোনা যায় অল্প, কিন্তু আসলে ব্যাপক। সেটা হলো, আমি যদি সিপ কোর্টে একটা মামলা স্থানান্তর করতে চাই, তাহলে দেখা গেল কি যে আমার এই সিপ কোর্টের মামলা স্থানান্তর করতে হলে আমার দায়রা যাদের কাছে আবেদন করতে হবে। জি, আর যদি দেখা গেল এরকম যে না, আমার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মামলা আনার দরকার, তাহলে আমি সিপ কোর্টে আমি কোথায় দরখাস্ত দিতে বলবো? আচ্ছা একটু গভীরে যাবেন না। মূল বিষয় হলো যে আমি চিফ স্যারের মামলা, ধরেন চিফ স্যারের সাথে আমার গ্যাঞ্জাম, আমি আশঙ্কা করতেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমি ন্যায় বিচার পাবো না, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেড কে, দরখাস্ত কার কাছে দিব? দায়রা। এখন দায়রার কাছে যদি আমি প্রত্যাহারের দরখাস্ত দেই, তার মানে হলো যে ইয়ার অনার, আপনি আগে চিফ স্যারের কাছে মামলা আনেন, আইনে নিজে বিচার করেন, নাইলে আর কারোর কাছে পাঠান, এটা হলো প্রত্যাহারের অর্থ। আর যদি আমি ট্রান্সফারের দরখাস্ত দিতাম, তাহলে হতো যে আপনি অমুকের কাছ থেকে তমুকের কাছে পাঠান, আপনার নিজের না আনলেও চলবে। কাহিনী শেষ। আচ্ছা, এখন আমরা পড়ি, দেখেন। সঞ্চিতা, অনেকদিন পরে আসছেন, চুপ করে বসেন, কথা শুনেন। দেবানি, বসেন। দেখেন, এক আদালত হতে অন্য আদালতে বা এক দায়রা বিভাগ থেকে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তরের ক্ষেত্রে গোল দিবেন হাইকোর্ট বিভাগ কি কি বিষয় বিবেচনায় নিয়ে থাকে। এখানে যা জানতে চাইছে হাইকোর্ট বিভাগের কথা। মামলার পক্ষগণের সুবিধার্থে বা ন্যায় বিচারের স্বার্থে অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে একটি ফৌজদারি মামলা এক আদালত থেকে অন্য ফৌজদারি আদালতে বা অন্য কোনো জেলার ফৌজদারি আদালতে স্থানান্তর কি হতে পারে, প্রয়োজন হতে পারে। ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করবেন 525 থেকে 528, 525 ক দেন এই জায়গায়, 525 ক থেকে 528 ধারা পর্যন্ত ফৌজদারি আদালত সমূহের মামলা স্থানান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে। এসব উল্লেখিত ধারায় ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের প্রত্যাহার বা তলব সম্পর্কে ফৌজদারি আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছে। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই জায়গায় কি কোনো ধারা টারার কথা কিছু বলছি? বলি নাই, আগে মূল বিষয়বস্তুগুলো বুঝাইছি। এখন আমরা পড়বো ধারা। দেখেন, প্রথমে যদি দেখি যে আপিল বিভাগ কর্তৃক স্থানান্তরের ক্ষমতা, কে কর্তৃক? আপিল বিভাগ। এটা ধারাগত 525। মনে আছে? আপিল বিভাগ কি স্থানান্তর করতে পারে? হাইকোর্টের মামলা। তারপরে হাইকোর্ট বিভাগ কর্তৃক স্থানান্তরের ক্ষমতা, ধারা 526। হাইকোর্ট বিভাগ পারে কারগুলো? নিম্ন আদালত, দায়রা জজকে সব পারে। দায়রা জজ তো পারেই, আর ওই যে ভিন্ন ডিস্ট্রিক্ট হইলে তো হাইকোর্ট। তাহলে 525 কতে পারে হলো আপিল বিভাগ, আর 526-এ পারে কে? হাইকোর্ট। এখন এখানে একটা বিষয় দেখেন, আপিল বিভাগ কর্তৃক মামলা স্থানান্তরের ক্ষমতা, দেখছেন এর আগে প্রত্যাহার বলছে? প্রত্যাহার বলে নাই। তার মানে আপিল বিভাগ কোন মামলা কিন্তু ওনার নিজের কাছে আনবে না। বুঝেন কিনা? যদি প্রত্যাহার বলতো তাহলে কি বুঝাইতো? নিজের কাছে আনতো। হাইকোর্ট বিভাগ কর্তৃক মামলা স্থানান্তরের ক্ষমতা, তার মানে হাইকোর্ট বিভাগও এই 526 ধারায় কোনো মামলা কি নিজের কাছে, অ্যাকচুয়ালি নিজের কাছে আনবে। এই জায়গায় একটু ছোট্ট করে লেখেন, স্থানান্তর ও প্রত্যাহার। 526-এ অ্যাকচুয়ালি দুইটা ক্ষমতাই আছে, স্থানান্তরও আছে, প্রত্যাহারও আছে। 526-এ প্রকৃতপক্ষে স্থানান্তরও আছে, প্রত্যাহারও আছে।
আচ্ছা, তাহলে হাইকোর্ট বিভাগ কর্তৃক স্থানান্তর বলেন আর প্রত্যাহার বলেন দুইটাই আছে কততে? 526। দায়রা জজ আদালত কর্তৃক স্থানান্তরের ক্ষমতা, দায়রা জজ গোল দেন, স্থানান্তর গোল দেন, আর গোল দিবেন 526 খ। দায়রা জজ আদালত কর্তৃক স্থানান্তরের ক্ষমতা কত ধারা? 526 খ। তারপরে দায়রা আদালতের মামলা প্রত্যাহারের ক্ষমতা 528 এক। দেখছেন? তাহলে হাইকোর্টের স্থানান্তর প্লাস প্রত্যাহার দুইটাই আছে কত ধারায়? 526। কিন্তু দায়রা জজের ক্ষেত্রে স্থানান্তর আছে কততে? 526 খ। আর দায়রা জজ মামলা প্রত্যাহার করতে পারে 528 এক। এরপরে যদি আমরা দেখি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট মামলা প্রত্যাহারের ক্ষমতা কত? 528 2। কে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের মামলা প্রত্যাহার ক্ষমতা কত বলেন? 528 2। বুঝতে পারছেন? এটার স্থানান্তরের ধারা নাই, এটা আছে কি? প্রত্যাহারের। আচ্ছা, এমনিতে আপনি স্থানান্তর আর প্রত্যাহারের কাহিনী তো বুঝছেন নাকি? আচ্ছা, আমরা এখন চলে আসি আপিল বিভাগের মামলা স্থানান্তরের ক্ষমতা। ধারা 525 ক এর অধীন আপিল বিভাগ ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারে। মামলা বা আপিল, এটা মামলাও পারে আপিলও পারে। মূলত দুইটি কারণে এরূপ আদেশ প্রদান করতে পারে। কি কি দেখেন? বলছে কি, ন্যায় বিচারের স্বার্থে, আর মামলার পক্ষ বা সাক্ষীগণের কিসের জন্য? সাধারণ সুবিধার জন্য। তারপর দেখেন, আপিল বিভাগ নিম্নলিখিত রূপে ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তর করার আদেশ দিতে পারে। কি কি দেখেন? নর্মালি আমি তো বলছি যে আপিল বিভাগ স্থানান্তরের আদেশ দেয় কিসের ক্ষেত্রে? হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে, হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ থেকে অন্য স্থায়ী বেঞ্চে, অথবা হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চের এখতিয়ারাধীন যে কোনো ফৌজদারি আদালত হতে অন্য স্থায়ী বেঞ্চের এখতিয়ারাধীন যে কোনো ফৌজদারি আদালতে। এই জায়গায় আপনি যে জিনিসটা বুঝবেন সেটা হলো হাইকোর্ট বিভাগের এক ফৌজদারি বেঞ্চ থেকে আর এক ফৌজদারি বেঞ্চে, কথা শেষ। হাইকোর্ট বিভাগের এক ফৌজদারি বেঞ্চ থেকে আর এক ফৌজদারি বেঞ্চে। কত ধারায়? 525 ক। কে পারে? আপিল বিভাগ। বুঝতে পারছেন আবির সাহেব? আচ্ছা, এখন আমরা চলে আসি হাইকোর্ট বিভাগের মামলা বা আপিল স্থানান্তরের ক্ষমতা। হাইকোর্ট বিভাগের এই জায়গা দেখছেন, মামলা বা আপিল কি স্থানান্তরের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 526 এর মধ্যে হাইকোর্ট বিভাগের ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। ধারা 526 অনুযায়ী হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত 3 ভাবে মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারে। কি কি? অ্যাকচুয়ালি এই জায়গায় স্থানান্তর বললেও এই জায়গায় দুইটাই আছে, স্থানান্তরও আছে প্রত্যাহারও আছে। কি কি দেখেন? তিনটা আমরা একটু পড়ি। প্রথমে বলছেন নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে। নিম্ন আদালত মানে নিম্ন আদালত হাইকোর্টে জানাবে যে এই মামলাটা আপনি স্থানান্তর করেন বা প্রত্যাহার করে আপনার কাছে নিয়ে যান। ধরেন আমাদের গোপালগঞ্জে একটা রাজনৈতিক মামলা ছিল, রাবেট হত্যা মামলা। এই জায়গা বিচার ঠিকঠাক ভাবে করা যাচ্ছিল না, তো নিম্ন আদালত হাইকোর্টে কি করতে পারে? রিপোর্ট করতে পারে যে এই জায়গা বিচার কার্যক্রম ঠিকঠাক ভাবে হচ্ছে না, এটা আপনি প্রত্যাহার করে নিয়ে যান বা আমার কাছ থেকে ট্রান্সফার করে আর এক জায়গা পাঠান। তারপরে দেখেন, মামলার সংশ্লিষ্ট পক্ষের আবেদনের ভিত্তিতে। মামলার সংশ্লিষ্ট পক্ষ মানে একটা মামলায় কয়টা পক্ষ থাকে? দুইটা, বাদী বা বিবাদী। তাহলে বাদীর আবেদনের ভিত্তিতে বা আসামির আবেদনের ভিত্তিতে মামলা কি করতে পারে? ট্রান্সফার করতে পারে। হাইকোর্ট বিভাগ, আন্ডারলাইন করবেন, নিজ উদ্যোগে বা স্বপ্রণোদিত হয়ে সুমোটো। হাইকোর্ট বিভাগের কাছে কেউই আবেদন করে নাই, উনি যে কোনো ভাবে জানতে পারছে, পত্রিকায় জানতে পারছে যে অমুক জায়গায় এই হত্যা মামলার বিচার হচ্ছে না বা এই বিচার হচ্ছে না, তা হাইকোর্ট বিভাগ নিজ ইচ্ছায় এটা করতে পারে।
তাহলে মামলা স্থানান্তর করতে পারে কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। একটা হলো নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, সংশ্লিষ্ট পক্ষের আবেদনের ভিত্তিতে, আর একটা কি নিযুক্ত। এই তিনটি বিষয়ে যে কোনো একটির ভিত্তিতে হাইকোর্ট বিভাগ কোনো ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা দেখেন, যেসব কারণে বা যেসব বিষয় বিবেচনা করে হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারে। ধারা 526 সরি ধারা 526(1) অনুযায়ী হাইকোর্ট বিভাগ তার এখতিয়ারাধীন এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে বা এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে বল দিবেন নিম্নলিখিত 5টি কারণে মামলা স্থানান্তর করতে পারে। কয়টি কারণে? 5টি কারণে। সেগুলো হলো 5টি কারণে কি কি? হাইকোর্ট বিভাগের অধস্তন কোনো ফৌজদারি আদালতে ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে না মর্মে বাদী বা অভিযুক্তর মনে সন্দেহ সৃষ্টি হলে, মানে হাইকোর্ট বিভাগের অধীনস্থ যত আদালত আছে সেই ক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া যাবে না এরকম যদি কোনো আশঙ্কা তৈরি হয়, কার মনে? বাদীর মনে অথবা আসামির মনে। 2 নাম্বার, যদি কোনো আইনের অসাধারণ ও জটিল প্রশ্ন উদ্ভব হওয়ার আশঙ্কা থাকে, বিচার হচ্ছে নিম্ন আদালতে, কিন্তু দেখা গেল এই নিম্ন আদালতের বিচারের ক্ষেত্রে আইনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হতে পারে, তাহলে সেই ক্ষেত্রেও হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে। অপরাধ সংঘটিত হওয়ার স্থানে সন্তোষজনক অনুসন্ধান বা তদন্তের স্বার্থে, আমরা জানি ফৌজদারি মামলা অপরাধ যে জায়গা ঘটে আর ফলাফল বা পরিণাম যে জায়গা হয় সে জায়গা কিন্তু মামলা করা যায়। মনে আছে, হত্যা হয়েছে গোপালগঞ্জ, মারা গেছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, মামলা কিন্তু গোপালগঞ্জে হতে পারে, ঢাকাতে হতে পারে। ধরেন মামলা ঢাকাতে হয়েছে, কিন্তু ঢাকাতে হইলেও অ্যাকচুয়ালি এই মামলাটার বিচার কোন জায়গা হইলে ভালো হতো? গোপালগঞ্জে, কারণ মূল ঘটনাটা ঘটতে কোথায়? গোপালগঞ্জে। তো ঢাকাতে হলো, কিন্তু হাইকোর্ট বিভাগ যদি মনে করে যান যা ন্যায় বিচার স্বার্থে এই মামলাটার বিচার গোপালগঞ্জেই হওয়া উচিত, তখন সেক্ষেত্রেও ট্রান্সফার করতে পারে। মামলার পক্ষ বা সাক্ষীদের সুবিধার জন্য, পক্ষ বা সাক্ষীদের সুবিধার জন্য, পক্ষ বা সাক্ষীদের সুবিধার জন্য, পক্ষ বা সাক্ষীদের সুবিধা হলো যে আপনার যে কথা বললাম যে কক্সবাজারের আসামি ইয়াবা নিয়ে ধরা খাইছে পঞ্চগড়ে, এখন মামলার বিচার ওর প্রতি তারিখে তারিখে ওর কক্সবাজার থেকে পঞ্চগড়ে যাওয়া লাগে, মানে পুরো বাংলাদেশ পার হয়ে ওর যাওয়া লাগে, তাহলে ও আবেদন করতে হবে ইওর অনার এই মামলাটা অমুক জায়গায় ট্রান্সফার করা হোক বা পঞ্চগড়ে ট্রান্সফার করা হোক। তারপরে দেখেন ন্যায় বিচারের স্বার্থে, আন্ডারলাইন করে, ন্যায় বিচারের স্বার্থে উপযুক্ত কারণ বিবেচনা করে হাইকোর্ট বিভাগ আপিল বা মামলা স্থানান্তরের আদেশ দিতে, কি ব্যথা করতেছে নাকি? ন্যায় বিচারের স্বার্থে হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে, তাহলে এই 5টা ক্ষেত্র মনে রাখা খুব কঠিন না। যদি ন্যায় বিচারের 1 নাম্বার হলো যে বিচার পাবে না যদি আশঙ্কা করে, আইনের জটিল প্রশ্নের উদ্ভব হলে, অপরাধ সংঘটিত স্থানে অনুসন্ধান বা তদন্তের স্বার্থে, পক্ষগণের সুবিধার জন্য, আর সর্বোপরি কি ন্যায় বিচারের স্বার্থে। বুঝতে পারছেন? এবার আমরা চলে আসি মামলা বা আপিল স্থানান্তরের শর্ত বা প্রক্রিয়া। শর্ত বা প্রক্রিয়া ফৌজদারি কার্যবিধি 526 ধারা অনুসারে, আন্ডারলাইন করেন, 526 ধারা অনুসারে মামলা বা আপিল স্থানান্তরের সময় নিম্নলিখিত শর্ত বা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এক দায়রা বিভাগের এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে মামলা স্থানান্তরের জন্য আগে দায়রা আদালতে আবেদন করতে হবে। উক্ত দায়রা আদালত আবেদন নাকচ করলে তখন হাইকোর্ট বিভাগে আবেদন করা যাবে, এর আগে হাইকোর্ট বিভাগে আবেদন করা যাবে না। আমি একটু ব্যাখ্যা দিই। ধরেন যুগ্ম দায়রা জজ গোপালগঞ্জ 1 থেকে কোনো মামলা যদি যুগ্ম দায়রা জজ গোপালগঞ্জ 2 এ নিতে চান, সবার আগে যাইতে হবে কার কাছে? দায়রা জজ। দায়রা জজ দেখা গেল যে আপনারে যে সিদ্ধান্ত দিয়েছে সেটার বিরুদ্ধে আপনি সন্তুষ্ট হন নাই, তাইলে চলে যেতে হবে কোথায়? হাইকোর্টে। কিন্তু দায়রা জজরে ডিঙিয়ে সরাসরি হাইকোর্টে যাওয়া যাবে না। কিন্তু যদি আপনি যুগ্ম দায়রা জজ গোপালগঞ্জ থেকে নোয়াখালী যুগ্ম দায়রা জজে নিতে চাইতেন, তাহলে আবার সরাসরি যেতে হবে কোথায়? হাইকোর্টে। বুঝছেন? তারপরে স্থানান্তরের দরখাস্ত এফিডেভিট বা শপথ দ্বারা সমর্থিত হতে হবে। এটা আন্ডারলাইন করেন। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যুগ্ম দায়রার বিরুদ্ধে আমি
আবেদন করলাম দায়রা দায়রা আদালতে, কিন্তু আমার নথিটা তো থাকবে যুগ্ম যুগ্ম জেলা জজ। এই নথিটা কিভাবে নিব স্যার? নথিটা নিবেন কিভাবে তাই? নথিটা নিবেন, জি। নথির তলবের আবেদন করবেন ওই জায়গায়। তাইলে কি স্যার দায়রা আদালতে নিয়ে যাবে নথি? হ্যাঁ, আমরা যে নথির, আপনি তো কোর্ট প্র্যাকটিস করেন এই কারণে এই প্রশ্ন করছেন। আমরা যে জামিনের দরখাস্ত গুলো করি, ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, বা আমলি আদালত আমারে দণ্ড দেয় না, ধরেন আমলি আদালত আমারে গ্রেফতার করছে, আমলি আদালতে জামিন চাইছে, আমার জামিন দেয় নাই, তখন তো আমি 498 ধারায় যাবো দায়রা জজের কাছে। এখন দায়রা জজের কাছে যে ফৌজদারি বিবিধ মামলা আমি করলাম, দায়রা জজের কাছে কি ওই মামলার নথিপত্র আছে? নাই, তাহলে ওই জামিনের দরখাস্তর সাথে আমার পুট আপের দরখাস্ত দেওয়া লাগে। পুট আপ মানে হলো নথি তলব, কিন্তু পুট আপের কোনো কথা ফৌজদারি কার্যবিধির কোথাও আছে নাই। তাই সব জিনিস তো বইতে নাই, কিছু কিছু জিনিস আছে কি কাস্টমস, বুঝছেন? ধরেন আমি ইয়ার কথা বলি, যে মুসলিমদের কথা বলি, যে মুসলিমদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা কোরআনে আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, কোন নিয়ম, তা কোরআনে নাই, সেটা আছে হাদিসে। তাহলে সব জিনিস কিন্তু আইনে নাই, কিছু কিছু জিনিস হচ্ছে কি প্রথা। তাহলে আপনি জাস্ট মনে রাখবেন যে যুগ্ম দায়রা জজ এর একই জেলার মধ্যে হলে দায়রা জজের কাছে করতে হবে, দায়রা জজ না দিলে তারপরে হাইকোর্ট, আর ভিন্ন ডিস্ট্রিক্টে হইলে সরাসরি চলে যাবে কোথায়? হাইকোর্ট। ধন্যবাদ। তো যেটা আমি বলতেছিলাম, যেটা ইম্পর্টেন্ট ভিভিআই, সেটা হলো যে স্থানান্তরের, এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, স্থানান্তরের দরখাস্ত এফিডেভিট বা শপথ দ্বারা সমর্থিত হতে হবে। আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়বো, দেওয়ানির সকল দরখাস্তের সাথে এফিডেভিট দেওয়া লাগে, কিছু ক্ষেত্রে দেওয়া লাগে হলফ নাম সত্যপাঠ, আর অধিকাংশ ক্ষেত্রে দেওয়া লাগে কি এফিডেভিট। কিন্তু আমরা ফৌজদারি যত দরখাস্ত পড়ছি কোনোটার সাথে কিন্তু এফিডেভিট পড়ি নাই। আপনি অব্যাহতি বলেন, জামিনের দরখাস্ত বলেন, বা ওই যে 100 ধারার মামলা বা অন্যান্য যা আছে ওগুলোর সাথে কিন্তু এফিডেভিট নাই। তাহলে এই দরখাস্ত, স্থানান্তরের দরখাস্তের সাথে আমার কি দিতে হবে? যে দরখাস্ত যে করবে তাকে কি দিতে হবে? এফিডেভিট দিতে হবে। তবে আবেদনকারী অ্যাটর্নি জেনারেল হলে এর প্রয়োজন নেই, শুধু দরখাস্তই যথেষ্ট। দরখাস্তে কারণ সহ একটি নোটিশ পাবলিক প্রসিকিউটরকে দিতে হবে এবং 24 ঘন্টা অতিবাহিত হওয়ার আগে আবেদনের মেরিট বা গুণাগুণের উপর ভিত্তি করে কোনো আদেশ দেওয়া যাবে না। তুচ্ছ বা বিরক্তিকর আবেদন করলে হাইকোর্ট বিভাগ দরখাস্তকারীকে অনধিক গোল দিবেন 1000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, উক্ত অর্থ মামলার অপর পক্ষকে দেওয়া হবে। মানে মামলা দেখা গেল ট্রান্সফারের অ্যাকচুয়ালি কোনো দরকার নাই, বাট আমি শুধু শুধু হাইকোর্টে দরখাস্ত করছি। এখন উনি যখন বুঝতে পারবে যে আমার দরখাস্তটা হচ্ছে ভুয়া, তখন আমারে বলবে যে তুমি ক্ষতিপূরণ দিবা কত টাকা, 1000 টাকা। বুঝছেন? তাহলে এই ছিল আমার হাইকোর্ট বিভাগ। প্রশ্নে কিন্তু জানতে চাইছে যে হাইকোর্ট বিভাগ মামলা ট্রান্সফার, দায়রা জজেরটা কিন্তু জানতে চাইনি, বাট দায়রা জজেরটা নিম্নে আলোচনা করা আছে বোঝানোর স্বার্থে। হাইকোর্ট বিভাগ যেভাবে যেভাবে করে দায়রা জজও কি সেভাবেই করে, বাট হাইকোর্টের ধারা হলো একটা 526, কিন্তু দায়রা জজের ক্ষেত্রে স্থানান্তর আছে 526 খ, আর প্রত্যাহার আছে 528 বুঝতে পারছেন? এই যে একটু পড়ি দেখেন। এই আরিফ সাহেব, কোনো প্রশ্ন আছে আপনার? না স্যার, এই প্রশ্ন নাই বিষয়ে উচ্চ বিদ্যালয় হলে হাইকোর্ট বিভাগ দরখাস্তকারী অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ দিতে পারে, উক্ত অর্থ মামলা পক্ষকে দেওয়া হবে। এই লাইনটা স্যার আপনি বলুন। কোনটা? এই লাস্টের স্যার, লাস্টের জোরে পড়েন, আপনি জোরে পড়েন। স্যার সুস্থ বা বিরক্তিকর আবেদন হলে হাইকোর্ট বিভাগ দরখাস্তকারীকে অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ আদেশ দিতে পারে, উক্ত অর্থ মামলা অপক্ষকে দেওয়া হবে। এই লাইনটা স্যার। হাইকোর্ট বিভাগ দরখাস্তকারী 1000 টাকা ক্ষতিপূরণ আদেশ দিতে পারে। এটা তো খুব সহজ কথা। তুচ্ছ বা বিরক্তিকর আবেদন হলে হাইকোর্ট বিভাগ দরখাস্তকারীকে অনধিক 1000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, উক্ত অর্থ মামলার অপর পক্ষকে দেওয়া হবে। এত সহজ কথা আপনি বুঝলেন না? আসামি দেখা গেল দরখাস্ত দিছে যে আমার মামলাটা ট্রান্সফার করা হোক, এখন হাইকোর্ট বিভাগ দেখছে যে আসামির এই দরখাস্ত হলো খালি খালি, ওর এই মামলা ট্রান্সফারের কোনো দরকারই নাই, তাহলে আসামির বলবে তুই 1000 টাকা দে। তুই তো না, আমরা আপনিই সম্বোধন করে,
আপনি 1000 টাকা দিবেন, আর 1000 টাকা পাবে কে? বাদী। বুঝছেন? এই আমার তো বিশ্বাস হচ্ছে না যে এটা আরিফ সাহেব কিনা। আচ্ছা দেখেন, তাহলে দায়রা জজের মামলা স্থানান্তরের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির ধারা 526 খ এর অধীন দায়রা জজ ন্যায় বিচারের সাথে এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে। এই স্থানান্তর ভিত্তি বা পদ্ধতি 526 খ এর 2 অনুসারে দায়রা জজ নিম্নোক্ত 3টি বিষয়ের ভিত্তিতে মামলা স্থানান্তর করতে পারে। কয়টা বিষয়? 3টা। ওই সেম হাইকোর্টের নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, স্বার্থ সংশ্লিষ্ট আবেদনের ভিত্তিতে, আর দায়রা জজ কি নিজ উদ্যোগে। শুধু হাইকোর্টের জায়গায় বসে যাবে কি দায়রা জজ। আর বাদ বাকি যা আছে হাইকোর্টেরও, এই যে দেখেন আমি এটা এখানে বলে দিছি, অ্যাকচুয়ালি কিন্তু প্রশ্নে কিন্তু এটা নাই। প্রশ্নে জানতে চাইছি শুধু কি হাইকোর্টের পার্ট, শুধু হাইকোর্টের পার্ট। দায়রা জজের মামলা বাতিল স্থানান্তর শর্ত বা প্রক্রিয়া হাইকোর্ট বিভাগের শর্তের অনুরূপ। পরীক্ষা আবার লিখে দিই আমরা, হাইকোর্ট বিভাগের শর্তের অনুরূপ। বুঝছেন? এই যে আলোচনাগুলো করলাম, আপনার কি মনে হয় যে বাসায় বসে বই পড়লে এগুলো আপনার মাথায় ইজিলি ঢুকতো? আচ্ছা, তাহলে দেখেন, বলবেন যে এই জায়গা পড়ে তাই ঢুকতেছে না, আর একা একা কিভাবে ঢুকবো? আচ্ছা, দায়রা জজ কর্তৃক মামলা প্রত্যাহার বা তুলে আনা বা নিজে বিচার করা। কি দেখেন, দায়রা জজ কর্তৃক মামলা প্রত্যাহার বা তুলে আনা বা কি নিজে বিচার করা। প্রত্যাহার মানে আমি বুঝাইছি না? প্রত্যাহার মানে কি, অমুকের কাছ থেকে এনে আমি নিজে বিচার করব অথবা আর একজনের কাছে পাঠাবো, মানে আমার কাছে আগে আসতেই হবে। ফৌজদারি কার্যবিধির ধারা 528 অনুসারে 528 কত হবে? 528 1 ক কে 528 1 528 1 যুগ্ম দায়রা জজের নিকট থেকে মামলা প্রত্যাহার করতে পারে, সরি, যুগ্ম দায়রা জজের নিকট থেকে মামলা প্রত্যাহার করতে পারে কে পারে? দায়রা জজ। বা তাকে যে মামলা প্রদান করেছিল তা কি আনতে পারে? ফিরিয়ে আনতে পারে। কোন অতিরিক্ত দায়রা জজকে যে মামলা বা আপিল প্রদান করেছিলেন সেই মামলার বিচার বা আপিলের শুনানি শুরু করার আগে তা ফিরিয়ে আনতে পারে। উপরে উল্লেখিত প্রত্যাহার করা বা ফিরিয়ে আনা মামলা দায়রা জজ নিজে বিচার করবে। এই যে দেখছেন কি করবে? নিজে বিচার করবে বা নিজে শুনানি করতে পারবে, আবার অন্য কোনো আদালতকে প্রদান করতে পারে। তো এখানে যে জিনিসটা আমরা বিস্তারিত পড়ি নাই, আসে নাই, সেটা হলো ওই জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা প্রত্যাহার। শুরুতে বলে দিছি 528 কত 2। পরীক্ষায় প্রশ্ন আসলো যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা আপনি প্রত্যাহার করতে চান, ট্রান্সফার করতে চান। এখন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলার দরখাস্ত আমার কোথায় করতে হবে? চিফ জুডিশিয়ালের কাছে। কত ধারায়? 528 2। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোন মামলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চান, কত ধারায়? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? 528 2। বোঝা গেল? আচ্ছা, তো এই যে দেখেন আমরা 528 2 এর একটা দরখাস্ত ওই জায়গা পড়তেছি, মুসাবিদা ফৌজদারি পাইছেন? ফৌজদারি কার্যবিধি 528 2 ধারায় ফৌজদারি বদলি মিস কেস, এটা বলতেন মিস কেস। এর আগে আমরা মিস কেস কোথায় পাইছি বলেন? 498 ধারায় জামিনের দরখাস্ত নামঞ্জুর হইলে বিবিধ মামলা। 498 মোট 3টা জিনিস আছে, 3টার মধ্যে কিন্তু মিস কেস একটা। মানে নিম্ন আদালত জামিনের দরখাস্ত নামঞ্জুর করছে, দায়রা জজের কাছে চাইছি মিস কেস, কিন্তু আগাম জামিন চাইছি, এটা মিস কেস না। বা আমি ওই যে ধরেন চাইছি, ওই যে কি বলে বেল বন্ডের টাকা কমাইতে চাইতেছি, ওইটাও কি মিস কেস না। আচ্ছা, এখন দেখেন তাহলে মিস কেস মানে অলরেডি একটা মামলা চলমান আছে, সেই মামলা আমি চাইছিলাম, নিম্ন আদালত আমার প্রতিকার দেয়নি। আচ্ছা, তো ফৌজদারি কার্যবিধির 528 2 ধারায় ফৌজদারি বদলি মিস কেসের দরখাস্ত বিজ্ঞ চিফ। 528 2 মানে দরখাস্তটা কার কাছে করব? চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন বা জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, ফৌজদারি ট্রান্সফার মিস কেস নাম্বার ... এত। এখন এই জায়গা ট্রান্সফার মিস কেস নাম্বার কেন হলো? কারণ আমি ট্রান্সফারের কোনো দরখাস্ত তো ওই আদালতে, মামলাটা তো বিচারাধীন আছে এক জায়গা, কিন্তু আমি তো ট্রান্সফারে আলাদা দরখাস্ত করতেছি কি আরেক জায়গা। তো ওই জায়গায় দরখাস্ত যেটা করলাম এটা মিস কেস আকারে করতে হয়, আর মিস কেসের নাম্বার এই জায়গা থাকবে না, কারণ আমি দরখাস্ত করার পর ওই আদালত নাম্বার দিবে। সূত্র দেখেন, মতিঝিল থানার মামলা নাম্বার এত। এই মিস কেসটা সূত্র বলেন আর উদ্ভূত বলেন, দুইটাই দেওয়া যাবে। মানে এই মিস কেসটা আসছে কোন মামলা থেকে? মতিঝিল থানার জিআর মামলা নাম্বার এত, নাকি ধারা 420 406 দবি দণ্ডবিধি, নাকি রাষ্ট্র, এই যে জমিলা রাষ্ট্র পক্ষে হলো কে? জমিলা বেগম।
বাদী ইনফরমেন্ট বা দরখাস্তকারী বনাম দেখেন, বনাম হচ্ছে আলমগীর হোসেন, পিতা জহুরুল হক মোল্লা, সাং 124, আরামবাগ থানা মতিঝিল, জেলা ঢাকা, আসামি প্রতিপক্ষ। বিষয় ফৌজদারি কার্যবিধি 528-এর 2 ধারার অধীনে মামলা বদলির আবেদন। এখন বদলির আবেদনটা কে করতেছে? দরখাস্তকারী বাদী কে করতেছে? বাদী। তো বাদী হলো রাষ্ট্র। এখন বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে দরখাস্তকারী বাদী আসামিগণের বিরুদ্ধে মতিঝিল থানায় এই মামলা দায়ের করে। মামলাটি পুলিশ কর্তৃক চার্জশিট দাখিলের পর এম এম হবে, এম এ হয়ে গেছে, এম লেখেন, এম এ 23 না, এই জায়গা বলে MM 23 বুঝেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করে। মামলা বিচারকালে PW1 হিসেবে বাদী সাক্ষ্য অসম্পূর্ণভাবে গৃহীত হয়। PW1 মানে 1 নম্বর সাক্ষী, প্রসিকিউশন উইটনেস। PW মানে কি? প্রসিকিউশন উইটনেস। বাদীর সাক্ষ্য অসম্পূর্ণভাবে গৃহীত হয়, মানে বাদীর সাক্ষ্য ঠিকঠাক ভাবে গৃহীত করেন এবং পরবর্তীতে PW1 এর সাক্ষী গৃহীত হবার জন্য দিন ধার্য থাকে। এই পরিস্থিতিতে মোকদ্দমায় আসামিপক্ষ সময়ের আবেদন করে, বাদী পক্ষ সময় প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারিক আদালত এত ইংরেজি তারিখ আয় ও সাক্ষী হাজির ব্যর্থতা 342 ধারা অন্তে পরীক্ষার জন্য এত তারিখ ধার্য করেন। এই দিন বাদী PW1 এর জবানবন্দির জন্য হাজিরা দাখিল করলে পরে বিজ্ঞ আদালত বলেন বাদীর জবানবন্দি দেওয়ার কোনো সুযোগ নাই। কাহিনী হলো শুনেন, একটা মামলায় তো বাদী হলো 1 নম্বর সাক্ষী, তারা বাদী ছাড়াও অন্যান্য সাক্ষীরা আছে। এখন বাদীর সাক্ষীর ধরেন জবানবন্দি হয়েছে, জেরা হয় নাই, কিন্তু অন্যান্য সাক্ষীর জবানবন্দি জেরা সব হয়ে গেছে। এখন আদালত করছে কি, সাক্ষী ক্লোজ করে 342 তে পাঠাই দিছে, কারণ সাক্ষ্য গ্রহণের পরের ধাপ হলো 342 আসামির পরীক্ষা। এখন বাদী পক্ষে বলতেছে যে ওনার আপনি তো সাক্ষ্য ক্লোজ করতে পারেন না। কেন পারেন না? কারণ আমার তো বাদীর সাক্ষী সম্পূর্ণ হয় নাই। এই হলো কাহিনী। কিন্তু আদালত বলছে যে বাদীরা আর এই জায়গায় সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই, মামলা বদলি করে দিলাম 342 এর জন্য, বা 342 এর জন্য পাঠানো হলো। দেখেন, বিজ্ঞ আদালত এত তারিখে আয় ও সাক্ষীর হাজির 342 ধারা অন্তে পরীক্ষার জন্য এত তারিখ ধার্য করে। এই দিন বাদী PW1 এর জবানবন্দির জন্য হাজিরা দাখিল করার পরও বিজ্ঞ আদালত বলেন বাদীর জবানবন্দি দেওয়ার কোনো সুযোগ নাই। অদ্য আয়োর ব্যর্থতায় 342 এর কার্যক্রম হবে। বাদী পক্ষ আন্ডারলাইন করেন, বাদী পক্ষ যুক্তি দেখানো হয় যে বাদীর সাক্ষ্য সমাপ্ত হয় নাই এবং জেরাও হয় নাই। এই পরিস্থিতিতে 342 ধারা কার্যক্রম হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। উপরন্ত আইও এর সমন জারি হয়ে আসে নাই। এ বলতেছে যে আইও তো সমন পাইছে কিনা, সেই সমন প্রতিবেদনই তো আসে নাই। এই প্রেক্ষাপটে বাদী পক্ষ PW1 কে পুনঃতলবের আবেদন করা হইলে বিজ্ঞ আদালত PW1 কে পুনঃতলব বিষয়ে আসামি পক্ষের আইনজীবী 342 এর কার্যক্রম গ্রহণের দাবি জানান। আদালত বলতেছে যে না, তোমার দরখাস্ত না মঞ্জুর, 342 ধারাই হবে। অথচ অতি সঙ্গত কারণে PW1 কে বিজ্ঞ আদালতে পুনঃতলব করিতে পারিতেন, যাহা বিজ্ঞ আদালতের বিবেচনামূলক ক্ষমতার কি পর্যায়ভুক্তি। গত এত তারিখে বিজ্ঞ বিচারিক আদালতের কথাবার্তা সকলেই আসামি পক্ষ, এই যে আন্ডারলাইন করেন, সকলেই আসামি পক্ষগণের কি সমর্থনে। মানে বিজ্ঞ আদালত যে আচরণ করছে, এই আচরণটা কার পক্ষে যাচ্ছে? আসামির। এবং বিজ্ঞ আদালতের কার্যক্রম মামলার বিচার পরিপন্থী, বিচার কার্যের প্রক্রিয়া অনুসরণ না করিয়া বিচার সম্পন্ন করিলে বাদী পক্ষ ন্যায় বিচার হইতে বঞ্চিত হইবে বলিয়া বাদী আশঙ্কা করিতেছেন। উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে সূত্র লিখিত মামলাটি বিজ্ঞ MM জনাব এত হতে উঠাইয়া আনয়ন সূত্রে বিচারের জন্য অত্র আদালত কর্তৃক গ্রহণ করা, অত্র আদালত মানে কি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, গ্রহণ করা কিংবা অন্য কোনো উপযুক্ত আদালতে প্রেরণ করা একান্ত আবশ্যক। অন্যথায় দরখাস্তকারী বাদীর চরম ক্ষতি হইবে এবং ন্যায় বিচার হইতে কি হইবে, বঞ্চিত হইবে। অতএব তো মোটামুটি বুঝেন, অতএব কি বলার আছে, যে উপরোক্ত কারণাধীন বিবেচনা করিয়া ওই মামলাটি আপনার নিজের কাছে আনতে মর্জি হয় অথবা অন্য কারো কাছে পাঠাইতে কি মর্জি, এলো কথা। তো অতএব আর পড়লাম না, এত বিস্তারিত না দিলেও চলবে। হলফনামাটা পড়ি, দেখেন এই যে এর সাথে হলফনামা দেওয়া লাগে। হলফনামা হলো যিনি এই দরখাস্তটা করছেন তার বৃত্তান্ত। এই যে দেখেন, আমি বয়স এত, পিতা এত, সাং এই জায়গা ডট ডট লেখা যাবে না। আমি ধরেন এই জায়গা হলফনামাকারী হলো জমিনা বেগম, বয়স এত, পিতা, সাং মানে হলো ঠিকানা, সাং মানে অ্যাড্রেস, জাতীয়তা বাংলাদেশি, পেশা এই ইসলাম, এই মর্মে হলফপূর্বক ঘোষণা করতেছে যে আমি অত্র মোকদ্দমার বাদীনি এবং তদবিরকারক বটে। অত্র দরখাস্তে হলফনামায় বর্ণিত সকল বক্তব্য সত্য, সঠিক ও কোনো তথ্য কি করা হয় নাই, গোপন করা হয় নাই। তারপরে এই জায়গায়
বলতেছে উপরোক্ত বিষয় বলে আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সঠিক জানিয়ে হলফনামা কমিশনার সাহেবের নিকে রোজ এত তারিখে হলফনামাকারী স্বাক্ষর আর অ্যাডভোকেটের স্বাক্ষর। বুঝছেন? তাহলে ফৌজদারি মামলায় একটা দরখাস্তে হলফনামা দেওয়া লাগে, মানে এফিডেভিট দেওয়া লাগে, সেটা হলো এই ট্রান্সফার বা প্রত্যাহারের দরখাস্ত। আর জামিনের দরখাস্ত বলেন, ওই মূল মামলা বলেন, তারপরে অব্যাহতি বলেন, জিম্মায় নেওয়ার দরখাস্ত বলেন, এগুলোতে কিন্তু হলফনামা দেওয়ার প্রয়োজন নেই। তো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এই আমাদের মামলা ট্রান্সফার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং তথ্যবহুল আলোচনা, যারা প্রিলি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। এতটুকু পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে যারা আছেন? প্রশ্ন যদি না থাকে ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল সকাল 8টায় পড়া আছে। রাত্রেবেলা মানে একটু পরে সন্ধ্যার দিকে আমি একটা হোমওয়ার্ক দিব, ওই দরখাস্তটা আগামীকাল সকালে লিখে এনে দেখাবেন। এই ট্রান্সফারের দরখাস্ত যে গতদিন যেরকম ফ্যাক্ট দিছিলাম না যে ডিপ জললে 5 বছর কারাদণ্ড দিচ্ছেন, কোথায় করবেন, সেরকম একটা ফ্যাক্ট দিব, ওইটা লিখে দেখাবেন। ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।